আচ্ছা, রাসায়নিক নামগুলো দেখলে কি মাঝে মাঝে মনে হয় যেন কোনো জটিল কোড দেখছি? দেখতে কিন্তু সেরকমই লাগে, তবে এটা আসলে একটা ভাষা। আর আজ আমরা ঠিক এটাই করব। এই ভাষার মূল চাবিকাঠিটা খুঁজে বের করব। এই যে দেখুন, CH3 COCH3 2 প্রোপ্যানন, মানে এই সব অক্ষর আর সংখ্যার জটলা দেখলে তো প্রথমে একটু ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক, তাই না? মনে হতেই পারে এটা বুঝি কোনো গোপন সংকেত। কিন্তু আসল ব্যাপারটা হলো এর প্রত্যেকটা অংশেরই একটা নির্দিষ্ট মানে আছে, আর সব মিলিয়ে এটা ওই অণুটার গঠনটাকেই তুলে ধরে। আগেকার দিনে সমস্যাটা ছিল অন্যরকম। তখন সবকিছু চলত সাধারণ নামে, যেমন ধরুন ফায়ার ড্যাম। এই নামটা শুনে কি বোঝা সম্ভব যে এটা ঠিক কোন রাসায়নিক যৌগ বা এর গঠনটা কেমন? একদমই না। আর ঠিক এই কারণেই একটা গোছানো সুসংগঠিত পদ্ধতির দরকার হয়ে পড়েছিল। আর সেই সমাধানের নামই হল IUPAC পদ্ধতি। ১৯৫৭ সালে রসায়নবিদরা মিলে এটা তৈরি করেন। বলতে পারেন এটা হলো রসায়নের একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বা বিশ্বজনীন ভাষা। এর ফলে এখন পৃথিবীর যে কোনো প্রান্তের বিজ্ঞানীরা একে অপরের সাথে একেবারে নিখুঁতভাবে রাসায়নিক যৌগ নিয়ে কথা বলতে পারেন। তো চলুন তাহলে এই কোডটা ভাঙার কাজ শুরু করা যাক। দেখুন, প্রত্যেকটা IUPAC নামের মূলে কিন্তু মাত্র ৩টে প্রধান অংশ থাকে। এই ৩টে অংশ বুঝতে পারলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই ৩টা অংশ কি কি? প্রথমটা হলো ওয়ার্ড রুট, মানে নামের মূল ভিত্তিটা, যা থেকে বোঝা যায় অণুটায় কতগুলো কার্বন আছে। দ্বিতীয়টা হলো সফিক্স বা প্রত্যয়, যা নামের শেষে বসে আর অণুটার বন্ডিং বা তার বিশেষত্বটা বলে দেয়। আর ৩ নম্বরটা হলো প্রিফিক্স বা উপসর্গ, যা নামের শুরুতে বসে আর অন্য কোনো গ্রুপ যুক্ত থাকলে সেটাকে চেনায়। আজ অবশ্য আমরা মূল ভিত্তিগুলো নিয়ে বেশি কথা বলব। আচ্ছা, তাহলে শুরু করা যাক ওয়ার্ড রুট দিয়ে। এটাই হলো নামের একেবারে ভিত্তি। এটাকে বলতে পারেন একটা অণুর কঙ্কাল বা স্কেলেটন। মানে এটা দেখেই প্রথম বোঝা যায় যে অণুটার মূল কাঠামোতে ঠিক কতগুলো কার্বন পরমাণু আছে। এই যে দেখুন, এই তালিকাটা হলো নামকরণের প্রথম শব্দভাণ্ডার। মাত্র এই কয়েকটা শব্দ মনে রাখলেই কিন্তু যে কোনো হাইড্রোকার্বনের মূল কাঠামোটা চেনা যাবে। যেমন একটা কার্বন থাকলে আমরা বলি মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, এইভাবে চলতে থাকে। ব্যাপারটা কিন্তু বেশ সোজাসাপটা, তাই না? ওকে, তাহলে অণুর আকারটা তো বোঝা গেল। এবার আসা যাক কোডের পরের ধাপে। এখন আমরা দেখব নামের শেষাংশ বা সাফিক্সকে, যা বলে দেবে এই কার্বন কঙ্কালটা ঠিক কী ধরনের। এই সাফিক্স বা প্রত্যয়টাই আমাদের বলে দেয় যে কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে কিভাবে জুড়ে আছে, মানে ওদের মধ্যেকার বন্ড বা বন্ধনটা কি সিঙ্গল, ডাবল নাকি ট্রিপল। নিয়মটা খুব সহজ। যদি সব কার্বন পরমাণুর মধ্যে শুরু সিঙ্গল বন্ড বা একক বন্ধন থাকে, তাহলে নামের শেষে আমরা যোগ করি এন। আর যদি অন্তত একটাও ডাবল বন্ড বা দ্বি বন্ধন খুঁজে পাওয়া যায়, তাহলে যোগ করতে হবে ইন। বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটো নিয়মই আমাদের কাজে লাগবে। এখানে দুটো ছবি দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে আছে ইথেন, দেখুন দুটো কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড। আর ডান দিকে আছে ইথিন, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে। খেয়াল করে দেখুন, গঠনের এইটুকু পার্থক্যের জন্যই কিন্তু নামটা ইথেন থেকে ইথিন হয়ে গেল। নামের শেষাংশটা পুরোপুরি বদলে গেল। তাহলে চলুন এতক্ষণ যা যা শিখলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের প্রথম নামটা তৈরি করে ফেলি। এখানে দুটো কার্বন আছে, তার মানে ওয়ার্ড রুট হবে ইথ, আর কার্বন দুটোর মধ্যে শুধু সিঙ্গল বন্ড আছে, তাই সাফিক্স হবে এন। তাহলে ইথ আর এন মিলিয়ে কি হলো? একদম ঠিক, ইথেন। এতক্ষণ তো আমরা শুধু সাধারণ কার্বন কঙ্কাল নিয়ে কথা বললাম, কিন্তু অনেক অণুরই একটা বিশেষ পার্সোনালিটি বা ব্যক্তিত্ব থাকে, বুঝলেন? আর এই ব্যক্তিত্বটাই ঠিক করে দেয় যে অণুটা রাসায়নিকভাবে কেমন আচরণ করবে। এই বিশেষত্বটা আসে একটা জিনিস থেকে, যাকে বলে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। এগুলো হলো কিছু নির্দিষ্ট অ্যাটমের একটা গ্রুপ, যা অণুর সাথে জুড়ে গিয়ে তার রাসায়নিক ধর্মগুলোকে পুরোপুরি কন্ট্রোল করে। আর নামের যে দ্বিতীয় সাফিক্সটার কথা বলেছিলাম, ওটা আসলে এই ফাংশনাল গ্রুপটাকেই চেনায়। এখানে খুব কমন কয়েকটা ফাংশনাল গ্রুপের উদাহরণ দেয়া হলো। যেমন OH গ্রুপ যদি থাকে, সেটাকে বলে অ্যালকোহল গ্রুপ, আর নামের শেষে বসে অল। আবার CHO গ্রুপ থাকলে সেটা হলো অ্যালডিহাইড, আর তার জন্য নামের শেষে বসে অ্যাল। আর COOH গ্রুপ থাকলে সেটা হয় কার্বক্সিলিক অ্যাসিড, আর নামের শেষে বসে অয়িক অ্যাসিড। আমরা যে ভিনেগার ব্যবহার করি, তার মধ্যে যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, সেটাও কিন্তু এই গ্রুপের একটা যৌগ। বেশ, তাহলে তো আমরা কোডের প্রায় সবকটা টুকরোই এখন চিনে ফেলেছি। ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স,
এবার সময় হয়েছে এই সবগুলোকে একসাথে জুড়ে কিছু আসল রাসায়নিক যোগের নামের রহস্যভেদ করার। তাহলে প্রথম উদাহরণ হিসাবে এই অণুটাকে নেওয়া যাক। IUPAC নামকরণের প্রথম কাজটাই হলো সবচেয়ে লম্বা কার্বন চেনটাকে খুঁজে বের করা। আচ্ছা, এই অণুটার দিকে তাকালে এর মূল চেনে কটা কার্বন দেখা যায়? একদম ঠিক, এখানে মাত্র একটা কার্বন আছে। তার মানে ওয়ার্ড রুট হল মিথ। আর যেহেতু এখানে অন্য কোনো কার্বনের সাথে ডাবল বা ট্রিপল বন্ডের কোনো ব্যাপার নেই, তাই এর ভিত্তি নামটা হল মিথেন। এবার দ্বিতীয় ধাপ, অণুটার দিকে যদি আরেকবার ভালো করে তাকানো যায় তাহলে এর একটা বিশেষ পার্সোনালিটি চোখে পড়বে। হ্যাঁ, এখানে একটা OH গ্রুপ মানে একটা অ্যালকোহল গ্রুপ জুড়ে আছে। তাহলে এবার কি করতে হবে? আমাদের ভিত্তিনাম মিথেনের সাথে অ্যালকোহল গ্রুপের জন্য যে সাফিক্স অর্থাৎ অল সেটা যোগ করতে হবে। একটা ছোট্ট নিয়ম আছে, এক্ষেত্রে মিথেন নামের শেষের ইটা বাদ দিয়ে অল যোগ করতে হয়। তাহলে কি পাওয়া গেল? মিথেনল, যেটা কিন্তু ইন্ডাস্ট্রিতে সলভেন্ট হিসেবে প্রচুর ব্যবহার হয়। চমৎকার! চলুন ঝটপট আরেকটা উদাহরণ দেখে নেই। এই পদ্ধতিটা যত বেশি প্র্যাকটিস করা যাবে ততটাই সহজ হয়ে যাবে। এই নতুন অণুটার দিকে তাকানো যাক। এখানে সবচেয়ে লম্বা কার্বন চেনে কটা কার্বন আছে আর কোন ফাংশনাল গ্রুপটা চোখে পড়ছে? এখানে দুটো কার্বন আছে, তার মানে ওয়ার্ড রুট হল ইথ, আর ভিত্তি নামটা হবে ইথেন। আর এর সাথে যে ফাংশনাল গ্রুপটা আছে সেটা হলো CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ। এর জন্য সাফিক্স হল অ্যাল। তাহলে সব মিলিয়ে নামটা কি দাঁড়ালো? ইথেন থেকে বাদ দিয়ে অ্যাল যোগ করলে হয় ইথানল। তাহলে বোঝাই যাচ্ছে এই IUPAC পদ্ধতিটা আসলে শুধু কিছু নিয়মকানুনের তালিকা নয়, এটা হলো রসায়নের একটা বিশ্বজনীন ব্যাকরণ। আর এই ব্যাকরণের জন্যই পৃথিবীর এক প্রান্তের একজন বিজ্ঞানী অন্য প্রান্তের বিজ্ঞানীর কাজ একদম নিখুঁতভাবে বুঝতে পারেন, সেটা নিয়ে আলোচনা করতে পারেন। এই আলোচনার মাধ্যমে রসায়নের নামকরণের একেবারে মৌলিক ব্যাকরণটা আমাদের জানা হয়ে গেল। এই জ্ঞানটা ব্যবহার করে কিন্তু এখন অসংখ্য যৌগের নামের রহস্যভেদ করা সম্ভব। এখন প্রশ্ন হল, এরপর কোন রাসায়নিক সংকেতের কোড ভাঙার চেষ্টা করা যায়?